চিন্তা নেই দাদু, সময় হলে বিয়ে করে নেব। মেয়ে আমার দেখা আছে, শুধু সে হ্যাঁ বললেই হয়। হাফিজের কথায় হাফসা বেগম আসফিয়ার সাথে কথা থামিয়ে হাফিজের দিকে বিস্ময়কর চোখে তাকায়। শুধু তিনি নয়, ড্রয়িং রুমে বসে থাকা সমস্ত সদস্যের চোখ এখন হাফিজের দিকে। হাফসা বেগম অবাক স্বরে বলে, বাবু, তুই প্রেম করছিস? হাফিজ একদম ভড়কে যায়। তার মা তো ফিল্ম শুরু হওয়ার আগেই ক্লাইম্যাক্স দেখিয়ে দিচ্ছে। নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে, আরে মা, তুমিও না, আমি বলেছি একটা মেয়ে আমার দেখা আছে, আমি প্রেম করছি, এটা আমি কখন বললাম? কি মেয়েটা? আসফিয়ার প্রশ্নে হাফিজ উদ্বেগী হয়ে পড়ে। মনে মনে নিজেকে ছাড়ি দিয়ে বলে, কি উত্তর দিবে এবার? মেয়ে আর কেউ না, বড় মা, তোমারই মেয়ে আলেয়া। মনে মনে নিজের গুষ্টি উদ্ধার করে মুখে আমতা আমতা স্বরে বলে, ওটা সিক্রেট, সময় আসলে বলবো। হাফিজকে আর কেউ ঘাটে না। আজকালকার ছেলে মেয়ে উভয় অনেক অ্যাডভান্স। নিজের জীবনের সাথেই খারাপ ডিসিশন নেবে না তার বিশ্বাস সবার। সবাই সবার মতো ব্যস্ত হওয়ার পর হাফিজ গিয়ে বসে আলিয়ার পাশে। জিজ্ঞাসা করে, পড়াশোনার কি খবর? পড়াশোনার কোনো ফোন নাম্বার নেই আমার কাছে, তাই তার খবরও জানি না। আরে পরীক্ষার কথা জিজ্ঞেস করছি। তো পরীক্ষার কথা পরীক্ষাকেই গিয়ে জিজ্ঞেস করো না। আমার সাথে তার দেখা হয়নি অনেক দিন, খবর বলবো কেমনে? আর তাছাড়াও আমার সাথে আবার তার সম্পর্ক খুব একটা ভালো নয়। আলিয়া সিরিয়াস ভাবে এরকম আবোল তাবোল উত্তরে হাফিজ ভরকে যায়। মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলে, হায় হায় আল্লাহ, পরীক্ষার চাপে পাগল হয়ে গেলি নাকি? ইস বেচারি, কম বয়সে মেন্টাল রোগী হয়ে গেলি। সমবেদনা জানাই আন্তরিকভাবে। আলিয়া আবার উঠে দাঁড়ালো। হাতে থাকা খাতা নিয়ে পরপর বাড়ি মারলো হাফিজের বুকে। তারপর হনহন করে হেঁটে উপরে চলে গেল। হাফিজ বুকে হাত দিয়ে হেসে ফেলল। উফ, আমি শেষ। রাত প্রায় 11টা বেজে 10। ঠান্ডা বেড়েছে প্রবল। হাফিজ এবং হাফসাকে রাতে না খাইয়ে পাড়াতে আমোদ পোষণ করলেন আসফিয়া। তাই তারা রাতে ডিনার করেই বাড়ি ফিরে যায়। নানান কাজে ব্যস্ত সময় পার করে রাতে আসে হিয়ানা। ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না তার। একাকী সময় কাটাতে ব্যালকনিতে দাঁড়ায়। থালার মতো চাঁদ ধীরে ধীরে আবারও ফুটে আসছে। কিন্তু হিয়ানের কাছে চাঁদ সমস্ত রূপেই ভালো লাগে। এক কথায় চাঁদ তার একাকী কালের বন্ধু। হঠাৎই ইয়ানার মন খারাপ হলো। 19 বছর বয়সেই নিজেকে এমন পরিস্থিতিতে পাবে তা ধারণার বাইরে ছিল। গলা ভারী হয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে আপন মনেই বলল, বাবা ছাড়া পৃথিবীটা বড়ই কঠিন। এই কঠোর পৃথিবীতে কেউ কারণ নয়। আমি যে বড়ই একা আব্বু, জন্মের আগেই তোমায় হারিয়েছি তো কি। আমাদের তো আত্মার সম্পর্ক, জানো। মাঝে মধ্যে ভয় হয় আমার শেষ সম্বল মাম্মাম যদি আমার হাত ছেড়ে দেয় তোমার মতো, তাহলে তো আমি শেষ আব্বু। আমার আর কেউ থাকবে না তাহলে। তখন আমি দয়ার পাত্রী হয়ে যাব, আশ্রিতার নাম পাবো। ভালোবাসাহীনা জীবন মৃত্যুর থেকেও কঠিন। রিফাতের অস্থির লাগছিল। চোখের পাতা এক করতে না পারায় হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে বেলকনিতে পা দেওয়ার আগেই ইয়ানার গলার আওয়াজ শুনেই থেমে যায়। পা বাড়ানোর থমকে দাঁড়িয়ে শুনে ফেলে ইয়ানার প্রতিটি বাক্য। বুক থপ করে উঠল। অস্থির ভাবটাও বাড়ল। ঘাড় পেয়ে বই গেল এক শিহরণ। রিফাতের নার্সিংহোমের উদ্বোধনী অনুষ্ঠান আজ। বিভিন্ন মানুষ দ্বারা পরিপূর্ণ লন এরিয়া। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা ভরপুর এই পার্টি। রিফাতের কলিগ, নার্সিংহোমের সাথে জড়িত প্রত্যেক মানুষই এখানে একত্রিত। নানা রকমের ড্রিঙ্ক, ফাস্টফুড, খাবার দাবার, এর কোনো ত্রুটিই নেই। সবাই নিজ নিজ ভাবেই মশগুল। কেউ গল্পে তো কেউ খেতে। দানিশ, আহিল আর রিফাত হাতে সফট ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে। নানান রকমের বিষয়ে কথা বলছে তারা। কিন্তু এদিকে রিফাতের দৃষ্টি বাইরে। তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নেভি ব্লু কালারের লং গাউন আর সাথে ম্যাচিং হিজাব পরিহিত মায়াবী মেয়ে হিয়ানার দিকে। কোনো রকম ভাবে হাজার চেষ্টা করার পরেও তার চোখ জোড়া সরছেই না ইয়ানা হতে। চোখ দুটোর নাম বেসরম দিতেই মন চাইছে। হিয়ানার দিক থেকে দৃষ্টি সরানোর কথা ভাবলেই চোখ দুটো যেন রিফাতকে হুমকি দিয়ে বলে, ইয়ানার দিক থেকে আমাদের সরালি তোর নামে আমরা বিদ্রোহ ঘোষণা দেব। ভাগ্যিস রিফাত আজ চশমিশ, না হলে সে আজ বেহায়ার ট্যাগ অর্জন করেই ফেলত। এই মধ্যে একটা অল্প বয়সী যুবক হেঁটে আসছে হিয়ানার কাছে। এসেই হালকা হেসে কি যেন জিজ্ঞাসা করছে মেয়েটাকে। হিয়ানা ঠোঁটের কোণে সুপ্ত হাসি টেনে
অস্বস্তির মুখ নিয়ে ছেলেটার সাথেই কথা বলছে। রিফাতের চোয়াল শক্ত হয়। আশা থেকে এখন পর্যন্ত এই নিয়ে প্রায় 4টা ছেলে তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। হুট করে রিফাতের রাগ হচ্ছে। মন বলছে মেয়েটা এত সুন্দর, মায়াবী না হলেও পারতো। কি দরকার ছিল এত সেজে গুজে আসার? তার ওই মিষ্টি সাজে যে তার আশেপাশে পিঁপড়ের আমদানি হয়েছে, সেটা কি মেয়েটা বুঝছে না? রিফাত নিজের ভাবনায় অবাক হয়, কিন্তু তারপরেও রাগ তার কমে না। মনে হচ্ছে সবার সামনে থেকে মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতে। এদিকে রিফাতের পাশে দাঁড়িয়ে থাকা দানিশ আর আহিল রিফাতের শক্ত চোয়াল আর দৃঢ় দৃষ্টি লক্ষ্য করে। কারোর হৃদয় পুড়েছে, গন্ধ পাচ্ছিস সাহিল? দানিশ কথা কিছুটা হেয়ালি স্বরেই বলে। আহিল হো হো করে হেসে দেয়। তাদের বন্ধুকে তারা মারাত্মকভাবেই বুঝে। দানিশ কিছু একটা ভেবে পকেট থেকে মোবাইল বের করে আর ফোন করে হিয়ানার সাথে গল্পরত তার বউকে। দানিশের ফোন পেয়ে তার বউ রুতবা ভ্রু কুচকে ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, আমায় দেখতে পেয়েও ফোন করছো কেন? রুতবা কিছু দূরে দাঁড়িয়ে থাকা দানিশের দিকে তাকাতেই কথাটা বলে। দানিশ একটা উড়ন্ত চুমু ছুঁড়ে ফোন লাউড মোডে দিয়ে বলে, একটু আগে একটা ছেলেকে দেখলাম ইয়ানার সাথে বলতে, কি বলছিল সে? দানিশের কথায় রুতবা হেসে দেয়, বলে, একটা ছেলে দেখলে তোমরা মাত্র, এই নিয়ে 4 জন এসেছে, সবার একটাই কথা, মিস ইয়ানা আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? অবশ্যই ইয়ানা ভদ্রমেয়ের মতো তা মানা করে দিয়েছে। রুতবার প্রতিটা কথা রিফাতের কানে আসে। হাতে থাকা গ্লাস চেপে ধরে। মনে হচ্ছে এবার গ্লাসটা রিফাতের হাতেই ব্লাস্ট করবে। এরই মাঝে রুতবা আবার বলল, এই যে শোনো না, হ্যাঁ বলো না। রিফাত ভাইজানকে বলো ইয়ানাকে চোখে চোখে রাখতে, না হলে মেয়েটার মায়ের ভরপুর চেহারায় যে কেউ হারিয়ে যাব, তারপর ফ্রুট। কথা রুতবা হেসেই বলল, কিন্তু তার কথা ইয়ানার কান পর্যন্ত পৌঁছালো না। বউয়ের কথায় দানিশ অমায়িক হাসি হেসে বলল, আর কি জানো, যার বউ সে বুঝুক, না হলে চোখের সামনে দেখুক তার বউকে অন্য কেউ নিয়ে উড়াল দিচ্ছে। সে তো আর বাচ্চা নয়, নিজের সব ভালো বোঝার ক্ষমতা থাকলে নিশ্চয়ই এ বিষয়েও সচেতন হবে। দানিশ কথাটা কিছুটা রিফাতকে ঝাড়ি দিয়েই বলল। অতপর ফোন কেটে দিল। তার আগে অবশ্য রুতবাকে লাভ ইউ বলা বাদ দিল না। দানিশ ফোন পকেটে ঢুকিয়ে আহিলের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আহিলও কম যায় নাকি? সুযোগে সদ্য ব্যবহার করে সেও রিফাতকে বিদ্রুপ করে বলল, আমার বউ হলে তাকে আমি চোখের পলকে সাজিয়ে রাখতাম, বগলের তলায় লুকিয়ে রাখতাম, যত্নে মুড়িয়ে রাখতাম। আর আজকালের ছেলেরা দাঁত থাকতে তার মর্ম বুঝে না। ইয়া আল্লাহ, তাদের তুমি বউকে ভালোবাসার তৌফিক দান করো, আমিন। কেউ যেন লুচির মতো ফুলছে, তবে ফেটে যাওয়ার আগেই চল আহিল, আমরা ওই দিকটা যাই। রিফাতকে 100% খেপিয়ে দিয়ে মানে মানে কেটে পড়লো দুজন। এদিকে রিফাত রাগে ফুঁসছে, শরীর গরম হয়ে আসছে। সাদা শার্টের ওপর গ্রে কালারের কোট খুলে ফেলে, কপালে পড়ে থাকা চুলের মধ্যে আঙ্গুল চালিয়ে পিছনে ঠেলে দেয়। গোল চশমার আড়ালে থাকা আঁখিদয় লাল রং ধারণ করেছে। চোয়াল শক্ত রেখে বড় বড় পা ফেলে রিফাত হেঁটে গেল ইয়ানার সামনে। হঠাৎ রিফাতকে নিজের সম্মুখে দেখে কিছুটা চমকে গেল ইয়ানা। সাদা শার্ট, গ্রে প্যান্ট, যা টাকনোর ওপর লোফার শু, সব মিলিয়ে ছেলেটাকে বেশ আকর্ষণীয় লাগছে। তাই তো আর চোখে সেও অগণিতবার দেখেছে রিফাতকে। কিন্তু ফর্সা মুহূর্তে এরকম লাল হয়ে আছে কেন? রিফাত কিছু ভেবেই ইয়ানার হাত চেপে ধরে, বলে, চল আমার সাথে। ইয়ানা ভড়কে যায়। এইভাবে রিফাতের হাত ধরে টেনে নিয়ে যাওয়াতেই কিছুটা হলেও চমকে উঠে মেয়েটা। আশেপাশের কিছু মানুষজন বিস্ফোরিত চোখে দেখছে তাদের দিকে। এতক্ষণ যেই সব মেয়েরা রিফাতকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, তারা ইয়ানার দিকে যেমন ঈর্ষার নজরে দেখছে। ইয়ানাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে একটা কোণ ঘেঁষে দাঁড় করায় রিফাত। অতঃপর ইয়ানার সান্নিধ্যে গিয়ে তার পাশে পিলারে হাত রাখে। এর মধ্যেই শোনা যায় ইয়ানার জিজ্ঞাসু কণ্ঠ, এইভাবে আমি এখানে আনলেন কেন? সবাই কিভাবে দেখছিল? কি ভাবছে সবাই? ইয়ানার কথা একেবারেই অগ্রাহ্য করে রিফাত তার পকেট থেকে রুমাল বের করে ইয়ানার সামনে ধরে গম্ভীর স্বরে বলে, লিপস্টিক মোছো। হতচকিত হয় ইয়ানা। রিফাতের কথা বুঝতেই কিছুটা সময় লাগে তার। তার উপর ছেলেটার এত কাছে থাকাতে ইয়ানা সুপ্তভাবে কাঁপতে শুরু করেছে। গলা জড়িয়ে আসছে তার। কি বলবে ভেবেই পাচ্ছে না। ভ্রু কুচকে কম্পন কণ্ঠে বলে,
কি? রিমুভ ইউর লিপস্টিক, স্টুপিড। রিফাতের ঝাঁঝালো কণ্ঠে ইয়ানার বুক ধক করে ওঠে। সময় ব্যয় না করে রিফাতের হাত থেকে রুমাল নিয়ে ঠোঁটে লেগে থাকা হালকা পিঙ্ক রঙের লিপস্টিক মুছতে থাকে, যা ড্রিঙ্ক করার খাবার খাওয়ার ফলে অনেকটাই উঠে গেছে। কিন্তু ওই হাত চামড়া লিপস্টিক ও রিফাতকে অশান্তিতেই রেখেছে। রাফাত জানে ইয়ানা তার মুখে কোনো প্রসাধনী ব্যবহার করে না, তারপরেও অজান্তেই রিফাতের ইয়ানার এই সামান্য সাহায্য অস্বস্তিতে ফেলছে। ইয়ানা ঠোঁট মুছে রিফাতের যেন পছন্দ হচ্ছে না, তাই খপ করে রুমাল কেড়ে নিজে মিটার ঠোঁট মুছতে আরম্ভ করলো। এদিকে ইয়ানার অবস্থা কাহিল। রিফাতের আঙ্গুল যতবার তার অধর স্পর্শ করছে ততবার যেন দক্ষিণা বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রিফাত ইয়ানার অবস্থা কিছুটা আঁচ করতে পারে। চোখ তুলে মিটার দিকে তাকিয়ে দেখলো সেও তার ডাগর আঁখি দিয়ে তাকে দেখে চলেছে। চোখের কোণে পানি চিকচিক করছে। রিফাত ফট করে হাত ছড়িয়ে ফেললো। মিটার ঠোঁট লাল হয়ে গেছে। রাগের চোটে জেদের বসে খেয়াল না করে বাসন মাজার মতো মিটার ঠোঁটও মেজে দিয়েছে। কেন করলেন এরকম? কান্না কোনো রকম আটকে ইয়ানা জিজ্ঞাসা করে। ঠোঁট জ্বলছে তার। রিফাত গলা কেশে সোজা হয়ে দাঁড়ায়, এদিকে সেদিকে তাকিয়ে বলে, এরপরে আর লিপস্টিক দেবে না। কেন দেব না? আপনার কথা শুনতে যাবই বা কেন? রাগে দুঃখে ইয়ানা শক্ত কণ্ঠে বলে কথাটা। রিফাত এবার মিটার মুখের সামনেই ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, তুমি বাধ্য আমার কথা শুনতে। কিসের জন্য বাধ্য? কোন অধিকারে? অনেক কথা বলে ফেলেছ। আমি না বলেছি মানে না। কিসের জোর এত? আমি রুৎপা আপির কাছ থেকে আবার লিপস্টিক দেব? কি করবেন আপনি? রিফাত এবার হুট করে ইয়ানার কথায় বাঁকা হাসলো। তারপর অনেকটাই ঝুঁকে গেল মিটার মুখের কাছে। একে অপরের থেকে দূরত্ব বজায় এই কামনা করা দুই মানব মানবী এখন একে অপরের সান্নিধ্যে অনেকটা কাছে, যাতে করে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। ইয়ানা পিলারের সাথে নিজেকে মিশিয়ে ফেলবে। রিফাত আরো বেশি দ্রুত গুছিয়ে সামনে এলো। কি এক স্লো কণ্ঠে পড়ল, রুমাল ছাড়াও আরও অনেক পদ্ধতিতে লিপস্টিক মোছা যায়। আন্ডারস্ট্যান্ড মিসেস ইয়ানা? ফোন বেজে ওঠে রিফাতের। ইয়ানার দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কানে দেয়। অতঃপর কথা বলতে বলতেই চলে যায় মিটার সামনে থেকে। এদিকে ইয়ানা বরফ, শরীর এখনও জমে রয়েছে। ইয়ানাও জানে রিফাতের এই আচরণের কারণ। হৃদয়ের খেলে যায় এক সুপ্ত অনুভূতির ঢেউ। লজ্জায় মুখে হাত দিয়ে হেসে ফেলে মেয়েটা। কালো ড্রেসেও যে কাউকে এত সুন্দর লাগতে পারে তা আলিয়াকে না দেখলে উপলব্ধি করতেই পারত না হাফিজ। সাদা বস্ত্রে মেয়েদের পরি লাগে, এটা হাফিজের জানা। কিন্তু কালো আবরণও কাউকে এতটা মোহিমুগ্ধ করে তুলতে পারে তা তো অজানা ছিল। এক প্রকার মুখ হাঁ করে তাকিয়ে আছে হাফিজ আলিয়ার দিকে, চোখে এক রাশ মুগ্ধতা। মনের কোণে সৃষ্টি হয়েছে অস্থিরতা। মেয়েটা যেন দিন দিন আরও বেশি বশ করে ফেলছে তাকে। আলিয়া অনেকক্ষণ ধরেই হাফিজের হাবলাকান্ত চাহনি লক্ষ্য করছিল। কোমরের দু হাত রেখে ছোট ছোট চোখ করে আলিয়া হাফিজের সামনে এসে দাঁড়ায়। হুট করে আলিয়ার এরকম সামনে এসে চলে আসাতেই হাফিজ হকচকিয়ে যায়। শুকনো ঢোক গিলে নজর এদিক সেদিক ঘুরতে থাকে। কি ব্যাপার? সেই কখন থেকে দেখছি জীবনে মেয়ে না দেখার মতো আমার দিকে হ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো। নজর লেগে যাবে তো নাকি? হাফিজ এবার কিছুটা ঠোঁট বাঁকায়, মাওলিদের মতো কিছুটা কলার টেনে উপরের দিকে ওঠায়। অত্যন্ত অ্যাটিটিউডের সাথে এক ভ্রু উঁচিয়ে বলে, হ্যাঁ আইসে, তোকে কে বললো আমি তোকে দেখছিলাম? তোর পাশে যে ওই যে সুন্দরীর মতো মেয়ে আছে, আমি তো তার দিকে তাকিয়েছিলাম। হায় রে, কি সুন্দর মেয়ে! গায়ের রং যেন দুধে দেওয়া আলতা, চোখ হরিণের মতো, চুল যেন ঘন কালো মেঘ। উফ! মুখের ডান পাশে হাত রেখে কথাগুলো বলল হাফিজ। এদিকে আলিয়া চোখ কুচকে পিছন ফিরিয়ে তাকালো তার পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। আর মেলাতে থাকে হাফিজের প্রশংসার সাথে মেয়েটার রূপ, গায়ের রং শ্যামবর্ণ, চোখে দেওয়া বেশ পাওয়ারের চশমা, চুলগুলো কাঁধের কাছে এসে শেষ। হাফিজের কথা বলার সাথে উত্তর দক্ষিণের তফাৎ। আলিয়া এবার রাগে ফুঁসতে ফুঁসতেই তাকালো হাফিজের দিকে তাকিয়ে। মিথ্যা বলার লিমিট এই ছেলে আজ ক্রস করে দিয়েছে। পাশের টেবিল থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে সবুজ চা সেটা হাফিজের মুখের কাছে ধরে, দাঁতে দাঁত পিছিয়ে বলে,
এতই যখন মেয়েটাকে পছন্দ তাহলে বিয়ে করে নাও না মেয়েটার সাথে। হাফিজ ভয় পেয়ে কিছুটা পিছন দিকে হেলে যায়, অতঃপর আমতা আমতা করে বলল, করবো? তুই বললেই করবো নাকি? এখন এই চামচটা সরা, আমার হ্যান্ডসাম ফেসে এই চামচের আঘাত বেমানান লাগবে। আলিয়া এবার কিছু ভেবে কুটিল হেসে দিল, চোখ টিপ দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কাজ আমি কিছুটা সহজ করে দিচ্ছি। সময় ব্যয় না করে আলিয়া এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। অতঃপর কী সব যেন গুজগুজ করে বলতে আরম্ভ করলো। বলার এক পর্যায়ে আলিয়া হাতের ইশারায় হাফিজকে দেখালো, আর মেয়েটা তার তেরা বেঁকা দাঁতের স্মাইল দিল হাফিজের দিকে। তাকিয়ে মরকে গেল হাফিজ, রাগি লুক দিয়ে তাকালো আলিয়ার দিকে। অতঃপর মেয়েটার দিকে একটা নার্ভাস হাসি দিয়ে 9-2-11 হয়ে কেটে পড়ে। আলেয়ার বাচ্চা, তোকে তো আমি পরে দেখে নেব। চোখের ইশারায় কথাটা বুঝিয়ে দেয় হাফিজ। আলিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে তা পাত্তাই দেয় না। রাত প্রায় 9:40 কাছাকাছি। সমস্ত কিছু গুছিয়ে রিফাত গাড়ির দিকে যাচ্ছিল, এমন সময় রিফাতের ফোন বেজে ওঠে। দেখে দাদু কল করেছে। ফোন রিসিভ করতেই দাদু বিচলিত কণ্ঠে বলল, দাদু ভাই, ইনু মা তোমার সাথে? কেন, ও তোমার সাথে বাড়ি যায়নি? না, আমরা জানি তুমি ওকে সাথে নিয়ে আসবে, তাই নিশ্চিন্তে আমরা বাড়ি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ আগে থেকেই ইনু মাকে কল করছি, তার ফোন সুইচ অফ বলছি। আর এখন তুমি বলছো যে ইয়ানা তোমার সাথে ও নেই। দুশ্চিন্তা হচ্ছে দাদু ভাই, একটু দেখো না, ইয়াসমিনকে জানালে ঘাবড়িয়ে যাবে। রিফাতের বুকটা ধক করে উঠল। কোনো রকম আশ্বাস কণ্ঠে বলল, আমি দেখছি, ঘাবড়ানোর কিছু নেই। সন্ধে 7:30টার পর থেকেই মানুষজন বিদায় নিতে থাকে। সর্বশেষে আধা ঘন্টা আগে মিস্টার আফতাব, ইয়াসমিন বেগম, আসফিয়া আর দাদু রওনা দেয়। রিফাত সমস্ত কিছু গুছিয়ে এইসবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দাদুর এই কল। অস্থিরতায় রিফাত রীতিমতো ঘামছে, গলা শুকিয়ে আসছে, মাঝে মধ্যেই বুক কেঁপে উঠছে। বাজে চিন্তা মাথায় চেপে এসে বসেছে। হন্তদন্ত হয়ে প্রতিটা কোণায় চেক করছে ইয়ানাকে। হাঁক ছেড়ে ডাকছে বারবার, কিন্তু ফাঁকা পরিবেশে তার আওয়াজ ইকো হয়ে আবারও ফিরে আসছে। কপালে ঘর্ম বিন্দুতে একাকার। মেয়েটা গেল কই? এদিক সেদিক খুঁজতে খুঁজতে রিফাত একটা করিডোরের মাঝে গিয়ে দাঁড়ায়। কোমরে হাত রেখে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুকের বাঁ পাশে শুরু হয়েছে চিনচিনে ব্যথা। মেয়েটার থেকে পালানো হৃদয় এখন মেয়েটাকে নিজের চোখের সামনে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। বারবার মনে হচ্ছে মেয়েটাকে একবার সামনে পেলে লুকিয়ে রাখবে বক্ষবন্ধনে। দুশ্চিন্তা খেলে গেছে মস্তিষ্কে। নিজের সামনে চুল মুঠো করে ধরিয়ে সামনে ফেরার আগেই হঠাৎ রিফাতকে পিছন থেকে একটা নরম হাতের স্পর্শ করে তাকে জড়িয়ে ধরে, শক্ত করে, দৃঢ়ভাবে, যেন রিফাতকে ছেড়ে দিলেই ও পালাবে। রিফাত প্রথমে চমকিয়ে যায়, মূর্তির মতো দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। নিঃশ্বাস ভারী হয়ে আসে। বুঝতে বাকি থাকে না তাকে শক্তভাবে পিছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষ আর কেউ না, ইয়ানা। মেয়েটা থরথর করে কাঁপছে, যা রিফাত উপলব্ধি করতে পারছে। মেয়েটির মাথা রিফাতের কোমরের কাছে, মেয়েটির গরম শ্বাস রিফাতের পিঠে এসে পড়ছে। তাতে সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে যায় রিফাত। রিফাতের মনে প্রশ্ন জাগলো, মেয়েটার হঠাৎ হলো কি? ঘড়িতে তখন 2:30। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশের বৃহৎ চাঁদ নিজের স্নিগ্ধ শুভ্রতা ছড়িয়ে দিয়েছে ধরণীতে। রিফাতের এক হাত নিজের বুকের সাথে দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে ঘুমের সাগরে ডুবে আছে ইয়ানা। মাঝে মধ্যে কেঁপে উঠছে তীব্র জ্বরের কারণে। মাথায় রাখা জ্বর পট্টিটা নিয়ে পানি ভর্তি ছোট্ট বাটিতে চুবিয়ে আবারও ইয়ানার মাথায় রাখলো রিফাত। সবার অগোচরেই মেয়েটাকে নিজের রুমে এসে শুইয়ে দিতেই মেয়েটা গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। রিফাত তাকালো ইয়ানার ঘুমন্ত মুখের দিকে। মনে পড়লো মেয়েটা বলেছিল রিফাতের রুমে প্রবেশ করার রুচিও তার নেই। আর এখন রিফাতের হাত জড়িয়ে তার এই রুমে কেমন আরামে ঘুমাচ্ছে। কপালে হাত রেখে দেখলো জ্বর আগের তুলনায় অনেকটা কম। রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়লো রিফাত। এতক্ষণ ধরে মনের মধ্যে চলমান ভয়টা কিছুটা কমে এলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে সঙ্গোপনে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলেই ইয়ানা আরও শক্ত করে পিছিয়ে ধরে রিফাতের হাত। রিফাত এবার ঘামতে শুরু করে। এই ঠান্ডার মাঝেও শরীরে পুলক অনুভূত হয়। এদিকে ওদিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে রাখতে চেষ্টা করে।
কোনো রকম নিজের হাত ছাড়িয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে সোজা বেলকনিতে চলে যায়। মনের মধ্যে ঝড় বইছে রিফাতের। রেলিংকেই নিজের হাত শক্ত করে চেপে ধরে। রাগ, উত্তেজনা, নির্বিশেষে ইয়ানার বিধ্বস্ত চেহারা সব মিলিয়ে এক লৌহ মানবের রং ধারণ করেছে সে। তখন মেয়েটাকে দেখে রিফাতের বুক কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল যেন তার বুকের উপর কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে। অস্থির হয়ে ইয়ানাকে পেছন থেকে নিজের সম্মুখে দাঁড় করাতেই রিফাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়মার্ত মুখ, করুণ চোখ, কম্পনরত ঠোঁট, বিষাদে মেশানো নিঃশ্বাস। মাথার কাছে হিজাবটা ছিঁড়ে গিয়েছে কিছুটা, জামার হাতা কিছুটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ স্বেচ্ছায় টান দিয়েছে। রিফাত নিজের আওয়াজ যেন হারিয়ে ফেলে। শব্দ তলা পাখি আটকে আসছে। চারিদিকে বাতাস যেন অদ্ভুত রকমের ভারী হয়ে উঠেছে। রিফাতের দিকে তাকিয়ে হু হু করে ডুকরে কেঁদে ওঠে ইয়ানা। সময় ব্যয় না করে রিফাতের বুকের সাথে নিজেকে মিশিয়ে নেয়। রিফাত নিজের কাপা হাত ইয়ানার মাথায় রেখে অত্যাধিক আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করে, ইয়ানা? নামটা উচ্চারণ করতে সময় লাগলেও ইয়ানার কণ্ডনরত কণ্ঠ রিফাতের কানে আসতেই দেরি হলো না। মেয়েটা উম্মাদের মতো হারাতে থাকে। আমি আমি লুকিয়ে ফেলুন, সে আমায় ছুঁয়ে দেবে, খুব খারাপ বিষাক্ত মানুষ সে। আমি ছাড়বেন না আপনি, নাহলেও চলে আসবে। হ্যাঁ, আমাকে বাঁচান সেই জঘন্য বর্ষ থেকে। দয়া করে কোথাও যাবেন না আমাকে ছেড়ে। রিফাতের সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে গেল যেন। হিয়ানার এক একটা বাক্য তার কর্ণ সীমানার তীরের মতো গিতল। মুখের মধ্যে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। গলার মাঝে যেন কিছু একটা কাঁটা বিঁধে গেছে। ভাঁজযুক্ত কপাল ঘেমে একাকার। কোনো রকম ঠোঁট নাড়িয়ে বলল, কে কে তোমার ছুঁয়ে? কথা শেষ করতে পারল না রিফাত। মুখ থেকে মাথা তুলে ইয়ানা অনুভূতি শূন্য বিকৃত মস্তিষ্কের সাথে নিজের বাহু, কাঁধ আর কোমরে হাত দিয়ে দেখাতে দেখাতে বলে, এখানে এখানে এখানে। চুপ। রিফাতের আর বুঝতে বাকি থাকে না ইয়ানা কি বলতে চাইছে। ইয়ানাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। চোয়াল শক্ত করে ইয়ানার মাথা চেপে ধরল মুখের বাঁ পাশে। প্রলয়ের হাওয়া বয়ে গেল। মেয়েটা বুকে মিশে না থাকলে ধ্বংসলীলা চালাতো এই ছেলে। রক্তিম চোখ, টান টান শরীর, ক্ষিপ্ত মস্তিষ্কের সাথে জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় সে? চল আমার সাথে। বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল না। রিফাত কেঁপে উঠল। ইয়ানার মাথা থেকে হাত সরিয়ে দিতেই মেয়েটা কাত হয়ে পড়লো সঙ্গে সঙ্গে। ইয়ানাকে কোলে তুলে নিল। নিথর ইয়ানা লিপ্টে আছে তার স্বামীর শরীরের সাথে। গাড়িতে শুয়ে শুধু দাদুকে ফোন করে জানিয়ে দিল ইয়ানা তার সাথেই আছে। চিন্তার বিষয় নেই। দাদুর পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে কল কাটল রিফাত। বাড়ি প্রবেশ করেই নিজের রুমে শুয়ে দিতেই বুঝতে পারল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মেয়েটার। সমস্ত রাগ এসে পড়ল নিজের উপর। মেয়েটার খেয়াল রাখতেই সক্ষম হলো না সে। ধিক্কার দিল নিজেকে। ভাইব্রেটরত ফোন পকেট থেকে বের করে হাতে থাকা জ্বলন্ত সিগারেট লম্বা একটা টান দিয়ে নিচে ফেলে দিল। ততপর ফোন রিসিভ করে কানে ঘুরতেই অপর পাশের মানুষটি আমতা আমতা করে বলল, স্যার, সেকেন্ড করিডোরের সিসিটিভি ক্যামেরা অ্যাক্টিভ ছিল না, আর অন্য ক্যামেরা ফুটেজ দেখছি, সেখানে সন্দেহজনক কিছুই খুঁজে পাই নাই স্যার। রিফাতের রাগ এবার তুঙ্গে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত পিষে বলে, ইউজলেস ফেলো। আরও অনেক কিছু বলতে চাইলো রিফাত, কিন্তু এখন তার রাগ সংবরণ করতে হবে। ফোন কেটে পকেটে পুরে নিল। অন্য সময় হলে এই ফোন এতক্ষণে ফ্লোরে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকতো। অসহায়ত্বের কাছে যেন আত্মসমর্পণ করেছে রিফাত। সময় তার সঙ্গ বিলম্ব নয়। নিষ্প্রভ দৃষ্টি মেলল পাশের বারান্দায়। ফুলের সমাহারের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, তোমাদের ইয়ানা ভালো নেই, সে তো আজ আমাকে ব্যর্থ করে দিয়েছে। রুদ্ধশ্বাস ছেড়ে তাকালো আকাশের পানে। মনে পড়ল একটা আয়াত, আকাশের দিকে তোমার বারবার তাকানোর আমি অবশ্যই লক্ষ্য করি। চোখ বন্ধ করলো রিফাত। দুয়া চাইল সেই পরম করুণাময় আল্লাহর কাছে, যিনি কিনা কখনোই তাকে ফিরিয়ে দেবেন না। রুমের মধ্যে থেকে গোঙানির আওয়াজ পেয়ে ধ্যান ভাঙল রিফাতের। ঝটপট বারান্দা পেরিয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটা বিছানা হাতড়াচ্ছে।
পাশে কাউকে না পেয়ে ঘুমের মধ্যেই ভয় পাচ্ছে মেয়েটা। রিফাত ঘাবড়ালো। বিক্ষিপ্ত চিত্তে বিছানায় বসে ইয়ানার মাথায় হাত রাখতে ইয়ানা খপ করে ধরে নেয় রিফাতের হাত। বিড়বিড় করে বলে, কোথাও যাবেন না, আমার পাশেই থাকুন, নাহলে ও আবার চলে আসবে। রিফাত অনুভূতিহীন হয়ে তাকিয়ে রইল ইয়ানার পানে। ঘুমন্ত ইয়ানার কপালে গভীর ঠোঁটের ছোঁয়া দিল। মাথা নিচু করে মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল রিফাত। ইয়ানা উষ্ণ শরীর, গরম নিঃশ্বাস রিফাতকে ভিতর দিয়ে পুড়িয়ে দিচ্ছে। কি এক ভরসার হাত বাড়িয়ে দিয়েছে মেয়েটা রিফাতের দিকে। এই ভরসা, এই বিশ্বাস, এই নিষ্ঠাকে রিফাত কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। কোনো এক অদৃশ্য অনুভূতির মায়াজালে আটকা পড়ছে রিফাতের হৃদয়। যে হৃদয় এই রিফাত কোনো দিন এই মেয়েটাকে জায়গা দেবে না বলে পণ করেছিল, সেই প্রতিজ্ঞাকে আজ রিফাত যেন নিজের হাতে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে। রিফাত উপলব্ধি করতে পারছে যে সে আটকে পড়েছে কোনো এক অনুরাগের বন্ধনে। কোনো কিছু না ভেবেই ইয়ানাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। আদর মাখা স্পর্শে মাথায় হাত বুলাতে লাগলো। আহ্লাদ পেয়ে ইয়ানা আরো বেশি শক্ত করে জড়িয়ে নিল রিফাতকে। এই প্রথম কোনো নারীর এত কাছাকাছি রিফাত, আর তার উপর নারীটা তার বিবাহিত স্ত্রী। যুবক বয়সের কিছু বেসামাল ইচ্ছে প্রকাশ পেতে চাইছে, কিন্তু রিফাত সেই ইচ্ছেগুলোকে সুন্দরভাবে ধামা চাপা দিয়েছে। মেয়েটা জাগ্রত অবস্থায় থাকলে নয়তো কখনোই তার এত কাছে আসতো না। আজ আকাশে সেই শুভ্র চাঁদ আর তার জ্যোৎস্না সাক্ষী হিসেবে রইল এই দুই নরনারীর সান্নিধ্যে আসার। রাতের আধার পেরিয়ে সূর্যি মামা উঁকি দিয়েছে। ধরণীর বুকে শুরু হয়েছে কোলাহল। নিজ নিজ জীবনযাত্রায় ব্যস্ত সবাই। পাখিদের মতো আবারও আপন নিরে ফিরে আসবে দিন শেষে। শরীর টনটনে ব্যথা, মাথা বেজায় ভারী। কোনো রকম বিছানা ছেড়ে উঠে বসে ইয়ানা। চোখ পিটপিট করে এদিক সেদিক তাকাতেই ভরকে গেল মেয়েটা। চোখ মুখ কুঁচকে ফেলল। সে যে এখন রিফাতের রুমের বিছানায় বসে আছে তা উপলব্ধি হতেই চোখ কপালে উঠে যায় তার। নিজের দিকে ভালোভাবে তাকাতেই দেখল কালকে সেই নীল গাউনটাই তার পরনে, শুধু মাথায় হেজাবটা নেই। নিজের রুমের যাবে বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এক দুই পা হাঁটতেই নিজের ভর হারিয়ে পড়ে যেতে নিলেই কোনো এক শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে। হিয়ানাও পড়ে যাওয়ার ভয়ে সামনের মানুষটার বুকের কাছে কাপড় টেনে ধরে। সামনের মানুষটির দিকে তাকাতেই দেখল এটার কেউ না, রিফাত। হিয়ানাকে ধরিয়ে রিফাত বিছানায় বসায়। এক হাতে থাকা খাবারের প্লেট টেবিলের উপর রেখে ডান হাতের উল্টে হিয়ানার কপালে ঠেকায়। কিয়ৎকাল পরক করে স্বস্তির শ্বাস ফেলে। এক ধমক দেয় ইয়ানাকে। এই স্টুপিড, সবুর নেই? এখনো তো পড়ে যাচ্ছিলে। শরীরে জোর নেই, কিন্তু জেদ অনর। কোথায় যাচ্ছিলে? ইয়ানা মাথা নিচু করে বলল, আমার রুমে। কোথাও যাওয়া হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, গোসল করবে। ইয়ানা চকিত চাহনি দিয়ে তাকালো রিফাতের দিকে। ভীত নজরে একবার চোখ বুলালো নিজের দিকে। সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও অশান্ত মন হয়ে উঠল। বুক ধরফর করছে। যেটা তাকে সকাল সকাল গোসল করতেই বোঝে কেন। জোরে নিঃশ্বাস ছাড়লো কয়েকবার, সাথেই শুকনো ঢোক গেল। এরই মধ্যে দরজায় এসে হাজির হলো আলিয়া, হাতে ইয়ানার জামা কাপড়। রিফাত আলিয়ার কাছ থেকে কাপড় নিয়ে আবারও ইয়ানার সামনে এসে হাজির হলো। এতক্ষণে ইয়ানার ভাবনা চিন্তা বড় করে ফেলেছে রিফাত। মেয়েটা কি ভাবছে তার বুঝতে বেগ পেতে হলো না। রিফাত বাঁকা হাসলো। হিয়ানার মুখের সামনে ঝুঁকে পড়ে বলল, অশ্লীল চিন্তা মাথা থেকে বের করো। যা ভাবছো তা হয়নি। আর এই বুদ্ধিটা নিশ্চয় আছে, যদি কিছু হতো তাহলে তুমি বুঝতে পেতে। রাতে জ্বর এসেছিল, এখন গোসল করে ভালো লাগবে। আর ঘরের দিকে একবার তাকাও, এটা সকাল নয় বরং আধা বেলা। ইয়ানা লজ্জায় একাকার। ছি, কি ঠোঁট কাটা ছেলে, মনের কথা বুঝে ফেললো কেমনে। হালকা মাথা তুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:30। চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আবারও মাথা নুয়ে নেয়। আর কিছুক্ষণ ছেলেটার সামনে থাকলে লজ্জায় পানি হয়ে যাবে। আধা ঘন্টার সময় নিয়ে ইয়ানা বেরিয়ে এলো। কালো লাল মিশ্রিত এর একটা 3 পিস পরে বেরিয়ে এলো। কোমরের নিচ পর্যন্ত চুল ভিজে চুপচুপে অবস্থা। কাঁপতে কাঁপতে বিছানার সামনে এসে দাঁড়াতেই শুনতে পায় বেলকনি থেকে রিফাতের চিৎকারের শব্দ। বোঝা যাচ্ছে কাউকে আচ্ছা করে ধমক দিচ্ছে লোকটা। ইয়ানার ভাবনা চিন্তার মাঝে রিফাত এসে হাজির হয়।
ইয়ানাকে ভিজে চুলে দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত ধমকানি দিয়ে বলে, বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।